প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ ঢাকা এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার ক্লাসটি যারা দেখছেন তাদের সবাইকেই আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের প্লান্ট বায়োকেমিস্ট্রি এর প্রোটিন সম্পর্কে পাঠদান করব। আজকে এই প্রোটিন সম্পর্কে ক্লাসের আমার আজকে দ্বিতীয় লেকচার। গত ক্লাসে আমি প্রোটিন কাকে বলে, প্রোটিনের সাধারণ বৈশিষ্ট্য, পেপটাইড বন্ড এবং ক্লাসিফিকেশনের কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকে ক্লাসিফিকেশনের বাকি যে অংশগুলি ছিল, যেগুলি গত ক্লাসে শেষ করতে পারিনি, সেই জায়গা থেকে শুরু করতে যাচ্ছি। আশা করি এই ক্লাসটি তোমরা উপভোগ করবে এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি আমার ইনবক্সে টেক্সট করবে। গত ক্লাসে আমরা ক্লাসিফিকেশন দেখেছিলাম উদ্ভিদের প্রোটিনের ভৌত ও রাসায়নিক গুণাবলীর উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশন, সেখানে আমরা দেখেছি প্রোটিনকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সিম্পল প্রোটিন, দুই কনজুগেটেড প্রোটিন এবং থ্রি ডেরিভেট প্রোটিন। এই তিনটি প্রোটিনের সিম্পল প্রোটিনকে আবার বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করা যায়, সেগুলি আলোচনা করা হয়েছে। আজকে আমরা পড়ব কনজুগেটেড প্রোটিন এবং ডেরিভেট প্রোটিন সম্পর্কে। কনজুগেটেড প্রোটিন, কনজুগেটেড প্রোটিন বা যুগ্ম প্রোটিন। যখন একটি প্রোটিনের সাথে প্রোটিন এবং নন প্রোটিন, যখন প্রোটিন গঠনে প্রোটিন প্লাস নন প্রোটিন মিলিত হয়ে যে প্রোটিন তৈরি করে, সেই ধরনের প্রোটিনকে বলা হয় যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন। এখানে নন প্রোটিন অংশটি সাধারণত প্রস্থেটিক গ্রুপ যুক্ত থাকে। এই প্রস্থেটিক গ্রুপের মধ্যে উপাদান সমূহ বিভিন্ন ধরনের অর্গানিক অথবা মেটাল যুক্ত থাকতে পারে। সাধারণত এই প্রস্থেটিক গ্রুপের উপর ভিত্তি করেই এই কনজুগেটেড প্রোটিনকে শ্রেণীবিন্যস্ত করা হয়ে থাকে। তাহলে আমি আবার বলছি, কনজুগেটেড বা যুগ্ম প্রোটিন হচ্ছে তারাই যেখানে একটি প্রোটিন অংশ থাকবে আর একটি নন প্রোটিন অংশ থাকবে। সেই নন প্রোটিন অংশটি হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। এই প্রস্থেটিক গ্রুপের উপাদান সমূহ হচ্ছে জৈব উপাদান অথবা ধাতব উপাদান থাকে। আর এই প্রস্থেটিক গ্রুপের উপর ভিত্তি করে এই যুগ্ম বা কনজুগেটেড প্রোটিনের শ্রেণীবিন্যস্ত করা হয়ে থাকে। তাহলে আমরা দেখব কনজুগেটেড প্রোটিনগুলির শ্রেণীবিন্যাস। প্রথমে আসবো আমরা নিউক্লিও প্রোটিন।
2 গ্লাইকোপ্রোটিন, অথবা একে মিউকোপ্রোটিনও বলা হয়ে থাকে। 3 লিপোপ্রোটিন, 4 ক্রোমোপ্রোটিন, 5 মেটালোপ্রোটিন, 6 ফসফোপ্রোটিন এবং ফ্ল্যাভোপ্রোটিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কনজুগেটেড প্রোটিনকে নিম্নোক্ত ভাবে শ্রেণীবিন্যস্ত করা হয়েছে। একটি হচ্ছে নিউক্লিয় প্রোটিন, যে সমস্ত প্রোটিনে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন এই দুটি উপাদানের সমন্বয়ে গঠিত হয় তাদেরকে বলা হয় নিউক্লিয় প্রোটিন। এই নিউক্লিয় প্রোটিন সমূহ সাধারণত ক্রোমোজোমের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এই নিউক্লিয় প্রোটিন সাধারণত পানিতে দ্রবণীয়। তাহলে নিউক্লিয় প্রোটিন কাকে বলে? যে সমস্ত প্রোটিন নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ বা আরএনএ প্লাস প্রোটিনের সমন্বয়ে গঠিত তাদেরকে বলা হয় নিউক্লিয় প্রোটিন। এই ধরনের নিউক্লিয় প্রোটিন সাধারণত ক্রোমোজোমে দেখতে পাওয়া যায় এবং এরা পানিতে দ্রবণীয়। 2 নম্বর গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন। যখন প্রোটিনের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে কার্বোহাইড্রেট বা শর্করা যুক্ত হয়, তার ফলে যে প্রোটিন তৈরি হয় সেই ধরনের প্রোটিনকে বলা হয়ে থাকে গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিন এবং বা মিউকোপ্রোটিন সমূহ সেল মেমব্রেন বা কোষ ঝিল্লিতে পাওয়া যেতে পারে। সেল মেমব্রেনে এই ধরনের প্রোটিন সমূহ উপস্থিত থাকে। নাম্বার 3 লিপোপ্রোটিন। যে প্রোটিনে তোমরা নামটি দেখে দেখতে পাচ্ছ লিপো মানে লিপিড এবং প্রোটিন, এই দুটি সমৃদ্ধ হয়ে যে প্রোটিন তৈরি করে তাকে বলা হয় লিপোপ্রোটিন। এই লিপোপ্রোটিনের যে লিপিড অংশ সেই লিপিড অংশ সাধারণত লিপোপ্রোটিনের লিপিড অংশ সাধারণত কোলেস্টেরল এবং ফসফোলিপিডের সমন্বয়ে গঠিত। এই ধরনের লিপোপ্রোটিন বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমীয় অর্গানেলিসের যে ঝিল্লি বা আবরণ সেই আবরণে দেখতে পাওয়া যায়, যেমন নিউক্লিয়াসের ঝিল্লি, মাইটোকন্ড্রিয়নের ঝিল্লি, ক্লোরোপ্লাস্টের ল্যামেলি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এর ঝিল্লি। এই সমস্ত ঝিল্লি বা মেমব্রেনে লিপোপ্রোটিন উপস্থিত থাকে। তাহলে লিপোপ্রোটিন হচ্ছে লিপিড প্লাস প্রোটিনের সমন্বয়ে গঠিত। এরপরে আসো ক্রোমোপ্রোটিন। ক্রোমো শব্দের অর্থ হচ্ছে রঞ্জক পদার্থ। যে সমস্ত প্রোটিনে রঞ্জক পদার্থ এবং প্রোটিন এই দুটির সমন্বয়ে গঠিত হয় তাদেরকে বলা হয় ক্রোমোপ্রোটিন। ক্রোমোপ্রোটিন এর উদাহরণ অনেক, যেমন আমরা ক্লোরোফিলের প্রোটিন, সেটি একটি ক্রোমোপ্রোটিন। বিলিপ প্রোটিন, সেটাও এক ধরনের ক্রোমোপ্রোটিন। হিমোগ্লোবিন প্রোটিন, সেটাও
ক্রোমোপ্রোটিনের। তাহলে আমরা হিমোগ্লোবিন প্রোটিন, হিমোগ্লোবিন এটি হচ্ছে ক্রোমোপ্রোটিনের একটি উদাহরণ। এরপরে আসো মেটালোপ্রোটিন। মেটালোপ্রোটিন, মেটালোপ্রোটিন যে সমস্ত প্রোটিনে প্রস্থেটিক গ্রুপ হিসেবে অ্যাক্টিভেটর হিসেবে মেটাল বা ধাতু, অ্যাক্টিভেটর হিসেবে মেটাল বা ধাতু যেমন ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, লোহা, এই ধরনের ধাতব উপাদান অ্যাক্টিভেটর হিসেবে উপস্থিত থাকে, সেই সমস্ত প্রোটিনকে বলা হয়ে থাকে মেটালোপ্রোটিন। মেটালোপ্রোটিনের আরেকটি উদাহরণ হচ্ছে সিডারোফিলিন। সিডারোফিলিন, তাহলে এই সিডারোফিলিন একটি মেটালোপ্রোটিনের উদাহরণ। এবার আসা যাক ফসফোপ্রোটিন। ফসফো শব্দের অর্থ হচ্ছে ফসফরিক অ্যাসিড এবং প্রোটিন। যে সমস্ত প্রোটিনের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে, সেই সমস্ত প্রোটিনকে বলা হয় ফসফোপ্রোটিন। ফসফোপ্রোটিনের উদাহরণ হচ্ছে দুধের ক্যাসিনোজেন। দুধের ক্যাসিনোজেন, তাহলে দুধের ক্যাসিনোজেন এটি একটি ফসফোপ্রোটিনের উদাহরণ। এরপর আসা যাক ফ্ল্যাভোপ্রোটিন। যে সমস্ত প্রোটিনের ফ্ল্যাভিন যৌগ অর্থাৎ FAD, FAD অর্থ হচ্ছে ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড বা FAD উপস্থিত হয়ে যে প্রোটিন তৈরি করে, সেই ধরনের প্রোটিনকে বলা হয়ে থাকে ফ্ল্যাভোপ্রোটিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কনজুগেটেড বা যুগ্ম প্রোটিনে সবসময় দুটি উপাদান থাকে, একটি প্রোটিন উপাদান আর একটি নন প্রোটিন বা প্রস্থেটিক গ্রুপ। এই প্রস্থেটিক গ্রুপ এবং প্রোটিনের সমন্বয়ে কনজুগেটেড প্রোটিনটি তৈরি হয়ে থাকে এবং এইকে এই নিম্নোক্ত ভাবে ভাগ করা হয়ে থাকে। এরপর আমরা যাব সর্বশেষ যে ডেরিভেটেড বা উৎপাদিত বা উদ্ভাবিত প্রোটিন। ডেরিভেটেড বা উৎপাদিত প্রোটিন। এই ডেরিভেটেড বা উৎপাদিত প্রোটিন সমূহ প্রকৃতিতে সাধারণভাবে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এরা সাধারণত বিভিন্ন ধরনের তাপের প্রভাব, জৈব এবং বিভিন্ন ধরনের অ্যাসিড বা ক্ষারের প্রভাবে প্রভাবান্বিত হয়ে প্রোটিনগুলি যখন ভিন্ন রূপ ধারণ করে, সেই ধরনের প্রোটিনকে বলা হয়ে থাকে ডেরিভেটেড বা উৎপাদিত প্রোটিন। আমি আবার বলি, যে প্রোটিনগুলি সাধারণত প্রকৃতিতে মুক্তভাবে অবস্থান করবে না, তাপ বা অন্যান্য ক্রিয়ার প্রভাবে প্রোটিনটি অন্য একটি প্রোটিনে রূপান্তরিত হয়, সেই ধরনের প্রোটিনকে বলা হয়ে থাকে উৎপাদিত বা ডেরিভেটেড প্রোটিন। যেমন পেপটাইডস, পেপটুন, এই ধরনের প্রোটিন সমূহ সাধারণত ডেরিভেটেড বা উৎপাদিত প্রোটিন। তো প্রিয় ছাত্ররা, তোমরা এখন লক্ষ্য করলে আমরা প্রোটিনের ভৌত রাসায়নিক গুণাবলী এবং
এর যে দ্রবণীয়তা, এই দ্রবণীয়তার উপর ভিত্তি করে প্রোটিনের শ্রেণীবিন্যস্ত করা হয়েছে 3 ভাগে। একটি সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন এবং ডেরিভেটেড প্রোটিন। এই শ্রেণীবিন্যাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ভালোভাবে এটা নোট করে নিবে এবং পরীক্ষায় যদি আসে সুন্দরভাবে উপস্থাপন করবে। এখন আমরা আলোচনা করব স্ট্রাকচার অফ প্রোটিন। স্ট্রাকচার অফ প্রোটিন। আমরা গত ক্লাসে প্রোটিনের গঠনের উপাদান কি সেটা নিয়ে আলোচনা করেছি। আমরা দেখেছি সেখানে অসংখ্য অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে যে জৈব রাসায়নিক উপাদান তৈরি করে তাকেই বলা হয়ে থাকে প্রোটিন। তাহলে প্রোটিনের প্রধান স্ট্রাকচারের উপাদান হচ্ছে অ্যামিনো অ্যাসিড, যেখানে উপস্থিত থাকবে একটি পেপটাইড বন্ধন। আমরা সেই পেপটাইড বন্ধন সম্পর্কে আবার একটু ক্লিয়ার ধারণা নিব। এটি একটি অ্যামিনো অ্যাসিড, এটি ভিন্ন একটি অ্যামিনো অ্যাসিড। এখানে লক্ষ্য করো, এখানে আর, এই অ্যামিনো অ্যাসিডের আরেকটি গ্রুপ আর প্রাইম, অর্থাৎ এই গ্রুপটা চেঞ্জ হওয়ার সাথে সাথে অ্যামিনো অ্যাসিডের নাম পরিবর্তন হয়, অর্থাৎ দুটি ভিন্ন অ্যামিনো অ্যাসিড যখন একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপের সাথে অপর একটি অ্যামিনো অ্যাসিডের আলফা অ্যামিনো গ্রুপের হাইড্রোজেনের সাথে মিলিত হয়ে এক অণু পানি বের হয়ে যায়, এর ফলে দুটি অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়। সেই ধরনের বন্ধনকে বলা হয়ে থাকে পেপটাইড বন্ধন। তাহলে এটি একটি পেপটাইড বন্ধন। এইভাবে অ্যামিনো অ্যাসিডগুলি তৈরি হয়ে থাকে। তাহলে অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয়ে থাকে। তাহলে প্রোটিনগুলি কোথায় তৈরি হয়? আমরা জানি প্রোটিন উৎপাদনের ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের দুটি সাব ইউনিট রয়েছে, একটি ছোট সাব ইউনিট, একটি সরি ফর ডিস্টার্বিং। রাইবোজোমের দুটি সাব ইউনিট রয়েছে, একটি ছোট সাব ইউনিট, একটি বড় সাব ইউনিট। এই রাইবোজোমের মধ্যে সাধারণত অ্যামিনো অ্যাসিডগুলি পরস্পরের সাথে যুক্ত হয় এবং প্রোটিন তৈরি করে থাকে। এটি একটি এমআরএনএ। এই এমআরএনএ এসে প্রোটিন তৈরি করে থাকে। এভাবে প্রোটিনগুলি সাধারণত চেইন আকারে তৈরি হয়। সেজন্য
রাইবোজোমকে বলা হয়ে থাকে প্রোটিন তৈরির কারখানা। তাই প্রোটিনকে যে গঠন, সেই প্রোটিনের গঠনের 4টি পর্যায় রয়েছে। একটি পর্যায়কে বলা হয় প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার এবং ফাইনালি কোয়াটারনারি স্ট্রাকচার। অর্থাৎ প্রোটিন গঠনের 4টি পর্যায় রয়েছে। প্রথম হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, প্রোটিন গঠনের প্রাথমিক পর্যায়। প্রোটিন গঠনের প্রাথমিক পর্যায়ে কি ঘটে? রাইবোজোমের মধ্যে ডিএনএ এর কোড বা এমআইএন এর কোড অনুসারে যে প্রোটিনগুলি পেপটাইড বন্ধনের মাধ্যমে সজ্জিত হয় এবং লম্বা, দেখেছি আমরা একটু আগে, লম্বা চেইনের মতো গঠন তৈরি করে, সেই ধরনের প্রোটিনকে বলা হয়ে থাকে প্রোটিন গঠনের প্রাথমিক পর্যায়। তাহলে এই ধরনের অসংখ্য অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে যে চেইন বা শিকল তৈরি করে, তাদেরকে বলা হয় প্রাথমিক পর্যায়ের গঠন। এই যে একটি শিকল, সেই শিকলে প্রায় 50 থেকে কয়েক লক্ষ পর্যন্ত, এই প্রাইমারি স্ট্রাকচারে 50 থেকে কয়েক লক্ষ পর্যন্ত অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। এই প্রোটিন সমূহ পরস্পরের সাথে বিভিন্ন ধরনের চেইন তৈরি করে এবং এই যে চেইন তৈরি করে, সেক্ষেত্রে ডাইসালফাইড বন্ধনটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করে থাকে। তাহলে এটি হচ্ছে প্রোটিনের প্রাথমিক পর্যায়ের গঠন, যখন অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে সাধারণ একটি শিকল বা চেইন তৈরি করবে। এরপরে আসা যাক সেকেন্ডারি স্ট্রাকচার বা দ্বিতীয় পর্যায়ের গঠন। এই যে প্রাইমারি পর্যায়ে প্রোটিনটি একটি চেইনের মতো সৃষ্টি হলো, এই প্রাথমিক পর্যায়ের প্রোটিন বা চেইন পরবর্তীতে স্থায়িত্ব লাভের জন্য বিভিন্নভাবে পেঁচিয়ে বা ভাঁজ হয়ে এক ধরনের স্ট্রাকচার তৈরি করে। সেই ধরনের গঠনকে বলা হয় সেকেন্ডারি স্ট্রাকচার বা দ্বিতীয় পর্যায়ের গঠন। এই প্রোটিনের সেকেন্ডারি বা দ্বিতীয় পর্যায়ের গঠনটি 3টি ভাবে ভাঁজ হতে পারে। 3টি ভাবে ভাঁজ হতে পারে। একটি হচ্ছে আলফা হেলিক্স ভাঁজ। এক্ষেত্রে প্রোটিন সমূহ সাধারণত পরস্পরের সাথে পেঁচিয়ে একটি ভাঁজ তৈরি করে, তাকে বলা হয় আলফা হেলিক্স ভাঁজ। এই আলফা হেলিক্স ভাঁজের ক্ষেত্রে প্রাইমারি প্রোটিন সমূহ হাতের ডান দিক হয়ে পেঁচিয়ে এইরকম একটি স্ট্রাকচার তৈরি করে, সেই ধরনের গঠনকে বলা হয় আলফা হেলিক্স স্ট্রাকচার। এই আলফা হেলিক্স স্ট্রাকচারে আলফা কার্বন কেন্দ্রের ঘূর্ণন বিন্দু হিসেবে কাজ করে থাকে এবং একটি ঘূর্ণনে প্রায় 3.6টি অ্যামিনো অ্যাসিড উপস্থিত থাকে।
এছাড়াও এই আলফা হেলিক্স ঘূর্ণনে একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের সাথে তার পরবর্তী চতুর্থ অ্যামিনো অ্যাসিডের কিটো গ্রুপের একটি বন্ধন হয়। আবার বলছি, এই আলফা হেলিক্স স্ট্রাকচারের ক্ষেত্রে প্রথম একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের সাথে পরবর্তী চতুর্থ অ্যামিনো অ্যাসিডের কিটো গ্রুপের সাথে যে বন্ধন হয় তার ফলেই এই ধরনের পেঁচানো একটি ভাঁজ দেখা যায়, যাকে বলা হয় আলফা হেলিক্স স্ট্রাকচার। দ্বিতীয়টি প্লেটেড বিটা শীট। প্লেটেড বিটা শীটটি হচ্ছে যখন এই অ্যামিনো অ্যাসিডের প্রোটিনগুলি ভাঁজ হয়ে সজ্জিত থাকে, একটি তলে সজ্জিত থাকে এবং আঁকাবাঁকা আকার ধারণ করে, সেই ধরনের ভাঁজকে বলা হয় প্লেটেড বিটা শীট বা ভাঁজযুক্ত শীট। এরপরে রয়েছে বেন্ট বা অনত। যখন প্রোটিনগুলি উল্টো ভাবে পেঁচিয়ে অবস্থান করে, সেই ধরনের স্ট্রাকচারকে বলা হয় বেন্ট বা অনত। তাহলে আমরা দেখতে পেলাম সেকেন্ডারি স্ট্রাকচারকে, এর ভাগ বা পেঁচানো তিনটি ভাগে হয়ে থাকে: আলফা হেলিক্স, প্লেটেড বিটা শীট এন্ড বেন্ট। এই দুটি প্রোটিন এর গঠন সাধারণত গোলাকৃতি অথবা সূত্রাকার যে সমস্ত প্রোটিন রয়েছে সেই সমস্ত প্রোটিনের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার আমরা আসব টারশিয়ারি স্ট্রাকচার। প্রোটিনের তৃতীয় পর্যায়ের গঠন। এক্ষেত্রে কি ঘটে? দ্বিতীয় পর্যায়ের প্রোটিন সমূহ পরস্পরের সাথে আরো পেঁচিয়ে সুসজ্জিত হয়ে প্রোটিনের যে সুনির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন তৈরি করে, সেই ধরনের গঠনকে বলা হয়ে থাকে প্রোটিনের তৃতীয় পর্যায়ের গঠন। এই প্রোটিনের তৃতীয় পর্যায়ের গঠনের জন্য বিভিন্ন ধরনের বন্ধন দরকার হয়, যেমন হাইড্রোজেন বন্ড, আয়নিক বন্ড, হাইড্রোফোবিক ফোর্স বা ক্রিয়া, ভ্যান ডার ওয়ালস ফোর্স। এই ধরনের বন্ধনগুলি সাধারণত প্রয়োজন হয়ে থাকে। তৃতীয় পর্যায়ের গঠনের ক্ষেত্রে প্রোটিন সমূহের ভাঁজ হওয়া, পেঁচানো এবং স্থায়িত্ব লাভ, এই সবই নির্ভর করে প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড এর প্রকৃতির উপর। আমি আবার বলি, এই তৃতীয় পর্যায়ের গঠনে প্রোটিন সমূহের পেঁচানো, ভাঁজ হওয়া বা স্থায়িত্ব লাভের জন্য যে উপাদানটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিডের প্রকৃতি। আমরা যদি টারশিয়ারি স্ট্রাকচারটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই টারশিয়ারি গঠনে যেখানে প্রোলিন অ্যামিনো অ্যাসিড রয়েছে, সেই প্রোলিন অ্যামিনো অ্যাসিড যেখানে উপস্থিত সেইখানে এই ভাঁজগুলি হয়ে থাকে। এইভাবে আমরা একটি প্রোটিনের টারশিয়ারি বা তৃতীয় পর্যায়ের গঠনটি লক্ষ্য করতে পারি।
আমরা যে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি, অ্যান্টিবায়োটিক্স এইসব দেখতে পাই, তা সবই এই টারশিয়ারি পর্যায়ের প্রোটিনের মধ্যে রয়েছে। আর এই টারশিয়ারি পর্যায়ের প্রোটিন সমূহ তাপের প্রতি খুবই সংবেদনশীল, অর্থাৎ তাপমাত্রা যদি বেশি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে এই টারশিয়ারি প্রোটিনের যে শৃঙ্খল বা বন্ধন সেটা বিকল হয়ে ভেঙে যেতে পারে। এরপর রয়েছে কোয়াটারনারি বা প্রোটিনের চতুর্থ পর্যায়ের গঠন। কোয়াটারনারি স্ট্রাকচার, প্রোটিনের চতুর্থ পর্যায়ের গঠন। এখানে কি ঘটনা ঘটে? আমরা এর ইতোপূর্বে দেখেছি সেকেন্ডারি এবং টারশিয়ারি স্ট্রাকচারগুলি দেখেছি প্রোটিন। এই সেকেন্ডারি এবং টারশিয়ারি এই স্ট্রাকচারগুলি পরস্পরের সাথে সংযুক্ত হয়ে যখন একটি ফাংশনাল প্রোটিন বা কার্যকরী প্রোটিন তৈরি করে, সেই ধরনের প্রোটিনকে বলা হয়ে থাকে কোয়াটারনারি স্ট্রাকচার বা প্রোটিন গঠনের চতুর্থ পর্যায়। আমরা যদি উদাহরণ হিসেবে আনি তাহলে দেখতে পাবো ফসফোরাইলেজ। ফসফোরাইলেজ একটি এনজাইম। এই এনজাইমের দুটি উপ-একক রয়েছে। এই ফসফোরাইলেজ এনজাইমের দুটি উপ-একক রয়েছে, দুটি ডাইমার রয়েছে। এই ডাইমার দুটি একটি অন্যটির অনুপস্থিতিতে নিষ্ক্রিয় হিসেবে থাকে। এরকম যখন প্রোটিন গঠনে একই আকৃতি বা সম আকৃতির উপ-একক নিয়ে গঠিত হয়, সেই ধরনের প্রোটিনকে বলা হয় হোমোজেনিয়াস কোয়াটারনারি স্ট্রাকচার। হোমোজেনিয়াস কোয়াটারনারি স্ট্রাকচার। আমি আবার বলি, একটি প্রোটিন গঠনে, টারশিয়ারি প্রোটিন গঠনে এক বা একাধিক বা দুই বা ততোধিক প্রোটিন অংশগ্রহণ করে। যদি প্রোটিনগুলি সম আকৃতির হয় সেই ধরনের প্রোটিনকে বলা হয় হোমোজেনিয়াস কোয়াটারনারি স্ট্রাকচার। উদাহরণ হিসেবে ফসফোরাইলেজ বা লেগ হিমোগ্লোবিন এগুলো হচ্ছে হোমোজেনিয়াস লেগ হিমোগ্লোবিন, এগুলি হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার, হোমোজেনিয়াস কোয়াটারনারি স্ট্রাকচারের উদাহরণ। আবার অনেক সময় দেখা যায় যে প্রোটিন গঠনে এই ভিন্ন আকৃতির প্রোটিন অংশগ্রহণ করে বা উপ-একক অংশগ্রহণ করে, সেই ধরনের প্রোটিনকে বলা হয়ে থাকে হেটেরোজেনিয়াস কোয়াটারনারি স্ট্রাকচার। উদাহরণ হিসেবে হিমোগ্লোবিন। উদাহরণ হিসেবে আমরা হিমোগ্লোবিন দেখতে পারি। সেই হিমোগ্লোবিনে কি থাকে? দুটি আলফা একক উপ-একক এবং দুটি বিটা উপ-একক। তাহলে হিমোগ্লোবিনে দুটি আলফা উপ-একক, দুটি বিটা উপ-একক নিয়ে গঠিত। যেহেতু এখানে ভিন্ন আকৃতির উপ-একক নিয়ে গঠিত, সেই জন্য এই ধরনের প্রোটিনকে বলা হয়ে থাকে হেটেরোজেনিয়াস বা বিষমাকৃতির চতুর্থ পর্যায়ের প্রোটিন। এই প্রোটিন গঠনের উপ-একককে বলা হয়ে থাকে প্রোটোমার। উপ-একককে বলা হয়ে থাকে প্রোটোমার।
প্রোটোমার কাকে বলা হয়? প্রোটিন গঠনকারী উপ-একককে প্রোটোমার বলে। এবং এর ফলে যে প্রোটিনটি তৈরি হয়ে থাকে তাকে বলা হয় অলিগোপ্রোটিন। তাহলে আমরা প্রোটিনের যে স্ট্রাকচার সেখানে দেখতে পেলাম প্রোটিন সাধারণত 4টি পর্যায়ে হয়ে থাকে: প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার এবং কোয়াটারনারি স্ট্রাকচার। এবার আমরা প্রোটিনের যে ফাংশন সেই প্রোটিনের ফাংশনে চলে যাব। ফাংশন অফ প্রোটিন। প্রোটিন কি ধরনের কার্যাবলী বা কি ধরনের রোল অ্যাপ্লাই করে থাকে সেই নিয়েই আমরা এখনকার আলোচনা। তাহলে নাম্বার 1, প্লান্ট স্ট্রাকচার। প্লান্ট স্ট্রাকচার আমরা যদি লক্ষ্য করি একটি উদ্ভিদের কোষ প্রাচীর বা কোষ ঝিল্লি বা বিভিন্ন সাইটোপ্লাজমিক অর্গানেলিস, এইগুলির গঠনে অসংখ্য প্রোটিন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাই আমরা বলতে পারি প্রোটিন উদ্ভিদের গঠনের গাঠনিক উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নাম্বার 2, আয়ন ট্রান্সপোর্ট। আয়ন ট্রান্সপোর্ট, এই প্রোটিন সমূহ কোষের ভিতরে বিভিন্ন ধরনের যে আয়নের এক্সচেঞ্জ ঘটে সেই আয়নগুলি পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নাম্বার 3, মেটাবলিজম। আমাদের প্রত্যেকটি কোষের মধ্যে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া গঠিত হয়। সেই সমস্ত জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার সমষ্টিকে বলা হয়ে থাকে বিপাক ক্রিয়া। এই বিপাক ক্রিয়ার ক্ষেত্রে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ রোল অ্যাপ্লাই করে থাকে। ডিফেন্স, আমাদের কোষে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি ও এনজাইম পরস্পরের ক্রিয়ার মাধ্যমে কোষকে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করে থাকে। সেই জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আমরা উদাহরণ হিসেবে আনতে পারি ইন্টারফেরন। ইন্টারফেরন যখন একটি কোষের মধ্যে ভাইরাসের আক্রমণ ঘটে তখন কোষের মধ্যে আপনা আপনি ইন্টারফেরন নামে এক ধরনের প্রোটিন তৈরি হয়, যে প্রোটিন ভাইরাসের বিরুদ্ধে ডিফেন্সিং মেকানিজম সৃষ্টি করে থাকে এবং কোষকে ভাইরাসের হাত থেকে রক্ষা করার চেষ্টা করে। তাহলে ডিফেন্সিং মেকানিজম হিসেবে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 4, ডিউরেবিলিটি অফ ক্রোমোজোম স্ট্রাকচার। ক্রোমোজোমের স্থায়িত্ব রক্ষার জন্য এই প্রোটিন সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি একটি প্রোটিনের ক্রোমাটিন লক্ষ্য করি, সেই ক্রোমাটিনে দেখতে পাবো যে ক্রোমাটিনের মধ্যে এ ধরনের হিস্টোন প্রোটিন রয়েছে যেগুলি ক্রোমাটিনের সাথে সংযুক্ত হয়ে থাকে। সেজন্য এই ক্রোমোজোমের যখন স্থায়িত্ব রক্ষা করে, সেই জন্য ক্রোমোজোমের স্থায়িত্ব রক্ষা করার জন্য বা গঠনের জন্য প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর আমরা দেখতে পাই হিমোগ্লোবিনের একটি উদাহরণ আমরা আনতেই পারি। হিমোগ্লোবিন একটি গুরুত্বপূর্ণ প্রোটিন। এই হিমোগ্লোবিন আমাদের দেহের রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড দূরীভূত করে এবং
যে অক্সিজেন এটা সরবরাহ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে অনেকগুলি আমরা ফাংশনস বা ক্রিয়া দেখতে পেলাম, যেটি আসলে প্রোটিনের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রোটিন সমূহ আমাদের দেহে তথা উদ্ভিদ কোষের মধ্যে উদ্ভিদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা এই প্রোটিনের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা প্রোটিন নিয়ে আলোচনা করলাম, প্রোটিনের সাধারণ ভূমিকা, এর ক্যারেক্টারিস্টিক্স, ক্লাসিফিকেশনস, পেপটাইড বন্ধন, স্ট্রাকচার এবং ফাইনালি প্রোটিনের ফাংশনস। তো প্রোটিন সম্পর্কে এইগুলি পড়লেই মোটামুটি তোমাদের হয়ে যাওয়ার কথা। তারপরে তোমরা বিভিন্ন রাইটারের বই পড়বে, ভালো ভালো ইনফরমেশনগুলি কালেক্ট করে সুন্দর একটি নোট তৈরি করবে এবং ভালোভাবে পরীক্ষা দিবে। এই শুভকামনায় তোমাদের প্রতি রইল। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার ইনবক্সে টেক্সট করবে অথবা আমাকে ফোন করতে পারবে। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ক্লাসটি দেখলেন তাদের প্রতি আবারও আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঢাকা কলেজের পক্ষ থেকে, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের অনুপ্রেরণায় আমাদের এই নিয়মিত অনলাইন ক্লাসটি নিতে পারছি, সেই জন্য আবারও ধন্যবাদ। বেস্ট অফ লাক।